বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম এ হাশেম কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনার এই মহামারী সময়ে আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এখন ক্লাস করলে হবে না, এর সাথে সাথে তোমাদের পরীক্ষার প্রিপারেশন রাখতে হবে। ক্লাসের সাথে সাথে আমি বারবার বলছি তোমরা নোটগুলা করে ফেলবে, তাহলে পরীক্ষায় আশা করি আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না। আমি বরাবরের মতো তোমাদের সাথে আছি, জুবাইদা সুলতানা, প্রভাষক, মার্কেটিং বিভাগ, এম এ হাশেম কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অনার্স প্রথম বর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের জন্য ইন্ট্রোডাকশন টু বিজনেস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকস গুলা। মূলত ইম্পর্টেন্ট টপিকস গুলো আমি এখানে সাজেশন ভিত্তিক বলে দিব, তারপরে আবার পরবর্তীতে প্রশ্ন ওয়াইজ আলোচনা করব। সাজেশন ভিত্তিক বলে দেওয়ার কারণ হচ্ছে যে তোমরা পড়া অনেক বেশি মনে করে পড়তেছো না, কিন্তু প্রত্যেকটা আমরা সিরিয়ালে যদি প্রত্যেকটা অধ্যায়ের কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ি, তাহলে আমাদের মোটামুটি অ্যান্সার করতে পারবো, আমাদের পরীক্ষা আল্লাহর রহমতে ভালো হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই আলোচনা থেকে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় মালিকানার ধরন সমূহ। ব্যবসায় মালিকানার ধরন সমূহ। এখন আমরা জানি যে ব্যবসা করতে গেলে আমাদের প্রয়োজনীয় মূলধন লাগে, ঝুঁকি নিতে হয়, নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনীয় সময় আমাদের ব্যবসার জন্য বরাদ্দ রাখতে হবে, আর হচ্ছে যে মূল টপিকস যেটা মূল আমাদের সরকারিভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রয়োজনীয় কর আমাদেরকে কি করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে প্রয়োজনীয় কর সরকারকে দিয়ে দিতে হবে। আমরা জানি যে বর্তমানে যুক্তরাষ্ট্রে 12 মিলিয়ন এক মালিকানা ব্যবসায়ী রয়েছেন, যারা নিজেরাই নিজেদের ব্যবসা গঠন করে। এটা আমরা সবাই জানি, নিজেরাই নিজেদের ব্যবসা যখন পরিচালনা করে, সংগঠন পরিচালিত হয় এবং নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলবো কি এক মালিকানা ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এক মালিকানা ব্যবসার দেখলাম যে বর্তমানে যুক্তরাষ্ট্রে 12 মিলিয়ন এক মালিকানা ব্যবসা রয়েছে। তাছাড়া 1.7 মিলিয়ন অংশীদারি ব্যবসা রয়েছে, যেটা 2 বা ততোধিক ব্যক্তির দ্বারা পরিচালিত হয়। এই ছাড়াও আমরা দেখি যে 3.4 মিলিয়ন সংস্থা রয়েছে যারা আইনগতভাবে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ব্যবসা পরিচালনা করতে হলে আমাদের প্রয়োজনীয় কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটার মধ্যে আমাদের পড়ে যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অবশ্যই আমাদের কি থাকতে হবে, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকতে হবে। And also we have to take risks. After that you can control your business, and then you can establish a time requirement, and then tax liability. You have to pay tax in time to the government. এখন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এক মালিকানা ব্যবসা বলতে আমরা কি বুঝি, সেটার সুবিধা সমূহ আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক মালিকানা ব্যবসায় যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে ব্যবসা সংগঠনের প্রকারভেদ। আমাদের ব্যবসা সংগঠনে কি কি প্রকার আছে, দ্যাট মিনস ডিফারেন্ট ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন। ফার্স্টলি we know that sole proprietorship business, that is এক মালিকানা ব্যবসা, যেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি। তাহলে আমরা এক মালিকানা ব্যবসা জানি যে খুবই একটা সুইটেবল বিজনেস ফর এনিওয়ান হু ক্যান স্টার্ট আ বিজনেস উইথ মিনিমাম রিকোয়ারমেন্ট, মিনিমাম ক্যাপিটাল, and also he invest his maximum effort and time for his business. এখন এক মালিকানা ব্যবসাটা কি, এর সুবিধা সমূহ আমরা আলোচনা করব পরবর্তীতে। তারপরে আমরা দেখতে পাই যে অংশীদারি ব্যবসা, পার্টনারশিপ বিজনেস, এরপরে জয়েন্ট স্টক কোম্পানি, সমবায় সমিতি, ব্যবসায় জোট, রাষ্ট্রীয় ব্যবসায়, যৌথ উদ্যোগ ব্যবসায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এক মালিকানা ব্যবসাটা কি সেটা জানলাম। এখন এর সুবিধাগুলো কি কি? সুবিধা হচ্ছে সহজ সূচনা, আমরা ইচ্ছা করলে এই ব্যবসাটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি।
In this pandemic situation, we see that lot of business run in our, not only in our country but also over the world. All these are maximum business are in online business, and here a big portion is, we can see that, ফিমেল এন্টারপ্রেনার। তাহলে এটা খুব সহজে স্টার্ট করতে পারি, এর গঠন প্রণালীও সহজ, নিয়ন্ত্রণ করতে পারবো আমরা কিভাবে, খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো, কারণ আমাদের বিজনেসটা আমাদের হাতেই নিয়ন্ত্রণ থাকবে। ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শন, এখানে ব্যক্তিগত যোগ্যতা প্রদর্শনের সুযোগ আছে বিদায় এই ব্যবসাটা সফলতার বেশি আশা করা যায়। সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, আমি যদি দুইজন ব্যবসায়ের পার্টনার থাকে তাহলে আমি সিদ্ধান্ত নিতে হলে অফকোর্স তাদের সাথে আমার কনসালটেন্স করেই আফটার দ্যাট আমরা সিদ্ধান্ত নিতে হবে। তারপরে কর সুবিধা, এক মালিকানা ব্যবসায় আমরা দেখা যায় যে নিউলি এস্টাবলিশড যদি বিজনেস হয় তাহলে আমরা দেখতে পাই যে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি। এক মালিকানা ব্যবসায়ের প্রধান সুবিধা হলো কর থেকে অব্যাহতি। যৌথ মূলধনী ব্যবসায় আয়ের উপর কর দিতে হয়, কিন্তু এক মালিকানা ব্যবসায় আয়ের উপর কর নেই when you start up a single business. And then সিকিউরিটি গোপনীয়তা তো অবশ্যই থাকবে। তোমার ব্যবসার সফলতা তুমি সাধারণত অন্যের কাছে কি করতে চাইবে না, ডিসকাস করতে চাইবে না তোমার গোপন বিষয়গুলা। সহজে বিলুপ্ত সাধন, আবার দেখা যায় যে আমরা সহজে যদি শুরু করতে পারি আবার শেষও করতে পারি, only because of all these are in my hand or in our hand. So আমরা সেটাকে সহজে শুরু করতে পারি, সহজে শেষও করতে পারি। আফটার দ্যাট আওয়ার সেকেন্ড টপিকস, দ্যাট মিনস এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ সমূহ। এখন এক মালিকানা ব্যবসায় কি জন্য সারা পৃথিবীব্যাপী এত জনপ্রিয়তা, যেটার জন্য মানুষ এই ব্যবসাটার প্রতি খুব বেশি আকৃষ্ট হচ্ছে। এই জনপ্রিয়তার কারণ হিসেবে আমরা দেখতে পাই যে সহজে গঠন করতে পারি, একচ্ছ মালিকানা থাকে, দ্যাট মিনস সোল ওনারশিপ, মালিকানা অর্জনের মানসিকতা অনেককেই এক মালিকানা ব্যবসায় গঠনে অনুপ্রাণিত করে। এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই ব্যবসার একচ্ছ অধিপতি বা সর্বময় কর্তা। তারপর আমরা দেখতে পাই যে লিমিটেড সাইজ থাকে, সাইজটা কিরকম থাকে, লিমিটেড, এন্ড স্বল্প বিনিয়োগ পুঁজি, ইনভেস্টমেন্ট অফ স্মল ক্যাপিটাল, তোমার টাকা যেরকম আছে তোমার বিজনেসটাও সেরকম স্টার্ট আপ করা হয়। তারপরে আমরা দেখতে পাই যে কম ঝুঁকি, এখানে আমাদের ঝুঁকির পরিমাণটাও কম থাকে, আমরা সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারি। গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও এটা আমাদের অবশ্যই সম্ভব। ব্যয় সংকোচন, আমি যেখানে অল্প ব্যয় ব্যবসাটা শুরু করতে পারি, তারপর কস্ট মিনিমাইজিং এর কথা অবশ্যই আমি চিন্তা করব, কারণ 1 টাকা থাকলে আমার পকেটে থাকবে, ওই চিন্তা করে আমরা কস্ট মিনিমাইজটা করে থাকি, সাধারণত কস্ট মিনিমাইজটা করে থাকে। সামাজিক মর্যাদা বৃদ্ধির কথা যদি আমরা দেখি, এইরূপ ক্ষেত্রে দেখা যায় যে সামাজিক মর্যাদাও আমাদের বৃদ্ধি পায়। ব্যবসায়ের মালিকের অর্থ সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া স্বল্প পুঁজির ব্যবসায়ীরা এর মধ্যে সহজেই স্বনির্ভরতা অর্জন করতে পারে। সে ফর এক্সাম্পল, আমরা এই প্যান্ডামিকে দেখেছি যে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা কি করেছে, যেখানে তাদের টিউশনি বন্ধ হয়ে গেছে, তারা সবজির দোকান করেছে, ফলের দোকান করেছে, অনেকেই জামা কাপড়ের বিজনেস করেছে। তার মানে কি, এই বিজনেস করার ফলে তার সামাজিকভাবে একটা সেই প্রেস্টিজিয়াস একটা পজিশনে চলে গেছে। মালিকের স্বাধীনতা অবশ্যই থাকবে, কারো কাছে সেই কোনো কৈফিয়ত দিতে হবে না, সে কি করবে না করবে, অল দিস আর ইন হিজ ওন হ্যান্ড। এখানে মালিকের সর্বোত্তম স্বাধীনতা থাকবে। তারপরে যেমন সারা বছর কাজ করবে, সারাদিন কাজ করবে, এরকম ফসলটাও শুধু নিজের ঘরেই উঠবে। দ্যাট মিনস মুনাফার একক মালিকানা থাকবে। মুনাফার কি থাকবে,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক মালিকানা থাকবে। এরপরে পরিচালনা ও ব্যবস্থাপকীয় সুবিধাগুলা 100% সে ফলপ্রসূ হবে, সে নিজের মধ্যে ধারণ করতে পারবে। এখন এর কিছু অসুবিধা আছে, এগুলা তোমরা বাসায় দেখে নিও। এরপর আমরা পরের টপিকসে চলে যাই। অংশীদারি ব্যবসা কি? অংশীদারি ব্যবসার প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সবগুলা প্রশ্নের মধ্যে এক মালিকানা অংশীদারি যতগুলা প্রশ্ন আছে, এগুলা সবগুলা সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য এগুলা কমন কিছু কোশ্চান থাকে। কি থাকে? কমন কিছু কোশ্চান থাকে। এখন অংশীদারি ব্যবসা বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে আমাদের চুক্তি। অংশীদারি পার্টনারশিপ বিজনেস আমাদের মূল ভিত্তি হচ্ছে আমাদের চুক্তি থাকতে হবে। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা পরিচালিত হতে পারে না। 1932 সালের অংশীদারি আইনের 4 ধারা মোতাবেক সকলের দ্বারা অথবা সকলের পক্ষ থেকে যে কোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের জন্য কতিপয় ব্যবসায়ের যে সম্পর্ক নিহিত থাকে তাকে আমরা অংশীদারি ব্যবসা বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাই যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায় কতিপয় ব্যক্তির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আমরা কি বলবো? ব্যবসায় অংশীদারি ব্যবসা বলবো। এখন অংশীদারি ব্যবসার জন্য 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসাটা গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ এবং কি করে পরিচালিত করে তাকেই আমরা অংশীদারি ব্যবসা বলবো। এখন এই অংশীদারি ব্যবসার আমরা দেখতে পাই যে দ্য আমেরিকান ইনফর্ম অংশীদারি আইনের 6-1 দ্বারা বলা হয়েছে যে অংশীদারি ব্যবসা হতে হলে যেই কোনো এক অংশীদারি ব্যবসা হলো 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে একটি সংঘ যেখানে তার সহমালিক হিসেবে মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যবসা পরিচালনা করে থাকে। That means partnership is an association of 2 or more persons carrying on business for profit. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আশা করি অংশীদারি ব্যবসাটা কি তোমরা বুঝতে পেরেছো। এখন অংশীদারি ব্যবসায়ের কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেমন সহজে গঠন করতে পারি। আমি যদি আমার বন্ধুকে যুক্তিযুক্ত কারণ দিয়ে নিয়ে আসতে পারি বা কয়েকজনের সাথে আলাপ আলোচনার মধ্যে করতে পারি তাহলে এটার সহজ গঠন হয়, চুক্তিবদ্ধ সম্পর্ক হয়, সদস্য সংখ্যা আমরা জানি যে 2 জন থেকে সর্বোচ্চ দেশের আইন দ্বারা সাধারণত কোনো কোনো ব্যবসায় 20 জন অথবা ব্যাংকিং এর ক্ষেত্রে 10 জনের বেশি হতে পারবে না। সদস্যদের যোগ্যতা সম্পন্ন সদস্য হতে হবে। দ্যাট মিন্স তাদের সাধারণত বয়স্ক বা উন্মাদ কোনো ব্যক্তি হয় না, বা যারা আইনের দৃষ্টিতে অপরাধী তাদের সাথে অংশীদারি ব্যবসার চুক্তি করা যাবে না। দ্যাট মিন্স আমাদের যোগ্যতা সম্পন্ন, ফিজিক্যালি অ্যাবল অ্যান্ড অলসো মেন্টালি অ্যাবল পার্সনের সাথে 18 বছরের উপরের একজন ব্যক্তির সাথে কি করতে হবে? চুক্তি করতে হবে। তারপরে মূলধনের সরবরাহ, আইনসম্মত বৈশিষ্ট্য, লাভ ক্ষতির বন্টন, অসীম দায়। এখন আইনগত সত্তা এবং পারস্পরিক প্রতিনিধিত্ব এগুলো আমাদের অংশীদারি ব্যবসায়ের আওতাভুক্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটাও তোমরা বাসায় পড়ে নিও। এখন আমরা মূল আলোচনায় যাই। তাহলে মূল আলোচনা আমরা অংশীদারি ব্যবসার মধ্যে দেখি যে সাধারণ অংশীদারি ব্যবসা, দ্যাট মিন্স জেনারেল পার্টনারশিপ ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ 2 or more people each with unlimited liabilities। তার মানে আমরা দেখতে পাই যে অংশীদারি ব্যবসায়ের দায় অসীম, আনলিমিটেড লাইবিলিটি, তাকে আমরা অংশীদারি ব্যবসাটা বলবো। অংশীদারি ব্যবসায় প্রত্যেক অংশীদারকে সাধারণ ব্যবসায় বলে। এখন এখানে দেখা যায় যে প্রত্যেক ব্যবসায়ের নির্দিষ্ট কর্তৃত্ব, কার্যাবলী এবং দায়িত্ব এবং অসীম দায় থাকবে এবং দায়িত্বও থাকবে সাথে সাথে। আমাদের এই সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 20 জন, কিন্তু ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে 10 জন, সর্বোচ্চ 10 জন অংশীদারি আমাদের থাকতে হবে। তারপরে সীমিত অংশীদারি ব্যবসায়ের মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই ধরনের ব্যবসা 1981 সাল হতে প্রাতিষ্ঠানিক স্টক এক্সচেঞ্জ এই ব্যবসা পরিচালনা করে আসছে।
বিশেষ করে রিয়েল এস্টেট এবং অয়েল বা তেল কোম্পানি এই ব্যবসার ক্ষেত্রে অত্যাধিক জনপ্রিয়। এখন সীমিত অংশীদারি ব্যবসাটা সাধারণ অংশীদার এবং সীমিত অংশীদার এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এরপরে যৌথ ব্যবসা, দ্যাট মিনস জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চারের মধ্যে আমরা কি পেয়ে থাকি? জয়েন্ট ভেঞ্চারের কিছু কমন বৈশিষ্ট্য হচ্ছে যে অংশীদারি ব্যবসায় প্রধান দুটি ব্যবসা হলো সাধারণ এবং সীমিত অংশীদার। তৃতীয় আরেকটি ব্যবসা হলো যে আমরা জানি যে জয়েন্ট ভেঞ্চার। এখন যৌথ ব্যবসা হলে স্বল্প সময়ের জন্য ব্যবসাটা পরিচালিত হবে। যে অংশীদার ব্যবসা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য নির্দিষ্ট সময়ের জন্য পরিচালিত হয় তাকে আমরা কি বলবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌথ ব্যবসা বলে থাকি। এখন যৌথ ব্যবসায়ের অংশীদারদের দায় অসীম থাকে। দায় কেমন থাকে? অসীম থাকে। উদ্দেশ্য অর্জন হলো এই ব্যবসায় অবসান হয়। এবং যৌথ ব্যবসায়ের উদাহরণ হলো রিয়েল এস্টেট ব্যবসা। যৌথ ব্যবসায়ের উদাহরণ কি? রিয়েল এস্টেট ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আবার অংশীদারেরও প্রকারভেদ আছে। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ আমরা এতক্ষণ দেখলাম। অংশীদারের প্রকারভেদটা হচ্ছে এরকম: সাধারণ বা সক্রিয় অংশীদার, নামমাত্র অংশীদার, ঘুমন্ত নিষ্ক্রিয় বা সুপ্ত অংশীদার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরীক্ষায় অতি সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে এই প্রশ্নটা প্রায়শই এসে থাকে। ঘুমন্ত বা সুপ্ত বা নিষ্ক্রিয় অংশীদার বলতে আমরা কি বুঝি? তাহলে নিষ্ক্রিয়, অতি সংক্ষিপ্তের মধ্যে নিষ্ক্রিয় অংশীদার বলতে ব্যবসায়ের যে অংশীদার মূলধন সরবরাহ এবং লোকসান ভাগ করে কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসা পরিচালনা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। সে প্রফিটটা নিবে কিন্তু ব্যবসায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না। এদেরকে আমরা বলে থাকবো কি? ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। তারপরে আপাতত দৃষ্টিতে অংশীদার, আচরণে অনিয়মিত অনুমতি অংশীদার, তারপরে মুনাফাভোগী অংশীদার, সীমিত অংশীদার, প্রতিবন্ধী অংশীদার, কর্মী অংশীদার, নাবালক অংশীদার। অংশীদার অনেকগুলা প্রকারভেদ আমরা দেখতে পেয়েছি। এর পরবর্তী আলোচনায় আমরা চলে যাই, সেটা হচ্ছে কর্পোরেশন বলতে কি বুঝো? কর্পোরেশনের প্রকারভেদ আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রথমে দেখব যে কর্পোরেশনটা কি। as we know that corporation is a business firm that is a legal entity separate from its owner। তার মানে আমরা বুঝলাম যে যেমন কর্পোরেশন হলো সরকার কর্তৃক আইনগতভাবে সৃষ্ট ব্যবসা এবং যার পৃথক সত্তা রয়েছে, যার মালিকানা ব্যবস্থাপনা থেকে আলাদা। তাহলে আমরা বুঝলাম কি? কর্পোরেশনের চিরন্ত অস্তিত্ব থাকবে, সহজে মালিকানা হস্তান্তর করতে পারবে এবং সীমিত দায় থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। সে ফর এক্সাম্পল, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট মোটর কার অর কম্পিউটার, অথবা কারখানার তেল সংশোধন এবং গ্যাস উৎপাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। কি দরকার হয়? এগুলো আমাদের বিশাল বড় বিজনেস, এই জন্য আমাদের প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই সমস্ত বৃহৎ ব্যবসা কারখানা স্থাপনে উদ্যোক্তা ও বিনিয়োগকারী প্রচুর অর্থ ও আইনগত ভিত্তি এবং চিরন্তন অস্তিত্বের প্রয়োজন। সুতরাং উদ্যোক্তাগণ নির্দিষ্ট আইনের আওতায় যৌথ মূলধনী নিয়ে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন যে ব্যবসাটা গড়ে তোলে তাকে আমরা কর্পোরেশন বলবো। তার মানে আমরা বুঝলাম যে কর্পোরেশন ব্যক্তিগত, যৌথ মালিকানা, রাষ্ট্রীয়ভাবে গঠিত ও পরিচালিত হতে পারে। এখন কর্পোরেশনটা আমরা দেখতে পাই যে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে। কর্পোরেশনে আমরা দেখতে পাই যে সাধারণত কর্পোরেশন বিভিন্ন সম্পর্কের সমন্বয়ে গঠিত হয়, বিভিন্ন গ্রুপের সমন্বয়ে গঠিত হয়। সে ফর এক্সাম্পল, in the corporation we can include shareholder, creditors, customers, people and employees. Also employees only because of if you give a percent of your profit from your profit to your employee, then they will be satisfied as well as they will give their maximum effort towards his work.
তার মানে আমরা বুঝলাম যে শেয়ারদার, ক্রেডিটর, ক্রেতা সাধারণ, ক্রেতাদেরকেও তারা কি করে, একটা লাভের একটা পার্সেন্টেজ দেয়। তাহলে এগুলাকে আমরা কি বলবো, কর্পোরেশন বলবো। এখন কর্পোরেশনের টাইপস, নাও উই উইল ডিসকাস অ্যাবাউট টাইপস অফ কর্পোরেশন। We see that there are 7 types of corporation, like as domestic corporation, foreign corporation, aligned corporation, and also open corporation, closed corporation, private corporation, and also public corporation. আমরা দেখতে পাই যে কর্পোরেশনের অনেকগুলা 4টা আমরা মূল টাইপস দেখতে পেয়েছি। সেই টাইপস এর মধ্যে যে কর্পোরেশন রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত এবং রাষ্ট্রের মধ্যে পরিচালিত হয় তাকে আমরা দেশীয় কর্পোরেশন বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা যদি ফরেন কর্পোরেশনের কথা চিন্তা করি, ফরেন কর্পোরেশনে আমরা দেখতে পাই যে এ কর্পোরেশন ইজ ইনকর্পোরেটেড in a one state or country and doing business another state or country. That means যেই কর্পোরেশনে বিদেশি রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত এবং বিভিন্ন দেশে পরিচালিত হয় তাকে আমরা বিদেশি কর্পোরেশন বলবো। After that you are seeing here that is aligned corporation. Aligned corporation means যে কর্পোরেশন একটি দেশে প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয় অন্য দেশে, তাকে অ্যালাইন কর্পোরেশন বলে। মুক্ত বা খোলা কর্পোরেশন, যে কর্পোরেশন শেয়ার কেউ ক্রয় করতে পারে তাকে মুক্ত বা খোলা কর্পোরেশন বলে। এবং বন্ধ কর্পোরেশনের ক্ষেত্রে যে কর্পোরেশনের শেয়ার অন্য সাধারণ জনগণ ক্রয় করতে পারে না তাকে আমরা বন্ধ কর্পোরেশন বলবো। এ ক্লোজ কর্পোরেশন or corporation that is closely held is a corporation whose stock cannot be purchased by the general public. স্টকটা জেনারেল পাবলিকে ক্রয় করতে পারবে না। ব্যক্তিগত কর্পোরেশন, কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কর্পোরেশন পরিচালনা করে তাকে আমরা ব্যক্তিগত কর্পোরেশন বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখতে পাই যে সরকারি কর্পোরেশন, যে কর্পোরেশন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে আমরা সরকারি কর্পোরেশন বলবো। আফটার দ্যাট আওয়ার নেক্সট টপিক ইজ একত্রীকরণ বলতে কি বোঝো? দ্যাট মিনস হোয়াট ডু ইউ মিন বাই মার্জার? মার্জার বাংলাদেশে বহাল হয় 1994 সালের কোম্পানি আইনের কোন ধারা বা বিধানে একত্রীকরণ বা পুনর্গঠনের সংজ্ঞা দেওয়া হয়নি। কোম্পানির স্মারকলিপিতে যদি একত্রীকরণ সম্পর্কে কোনো বিধান না থাকে তবে একত্রীকরণের জন্য স্মারকলিপির পরিবর্তন অনস্বীকার্য। এখন মার্জার বলতে আমরা প্রথমে কি বুঝি? দ্যাট মিনস একত্রীকরণ। সাধারণ অর্থে 2 বা ততোধিক কোম্পানি একটি কোম্পানির মালিকানায় রূপান্তর করার নামই হচ্ছে একত্রীকরণ। 2টা কোম্পানি যখন একটা কোম্পানিতে মার্জ হয়ে যাবে, দেন উই কল ইট মার্জার। এখন A merger বলতে merger is a combination of 2 or more business entrepreneur in a single entity. That means 2 বা ততোধিক প্রতিষ্ঠান মিলে একটি নতুন সত্তা গঠন করলে তাকে আমরা কি বলবো? একত্রীকরণ বলবো। এখন একত্রীকরণের কতগুলি প্রকারভেদ আছে, সেটা হচ্ছে হরিজন্টাল মার্জার, ভার্টিক্যাল মার্জার এন্ড অলসো কংগ্লমেন্ট মার্কার। দ্যাট মিনস সমান্তরাল একত্রীকরণ। প্রথমটা আমরা হরিজন্টাল মার্জারের মধ্যে দেখি, সেটাকে আমরা কি বলবো? এই জাতীয় প্রতিষ্ঠান একত্রীকরণ করা হলে একই জাতীয় প্রতিষ্ঠান একত্রীকরণ করা। তারপরে উলম্ব মার্জারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সরবরাহকারীর সরবরাহকৃত কাঁচামাল প্রতিষ্ঠান হতে পণ্য উৎপাদন করে, আর যখন সরবরাহকৃত প্রতিষ্ঠান এবং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলে নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে আমরা উলম্ব কর্পোরেশন বলবো। স্তূপীকৃত একত্রীকরণ বলতে আমরা বুঝি যে বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের সাথে যখন একত্রীকরণ করা হয় তাকে আমরা কি বলবো? স্তূপীকৃত একত্রীকরণ। এরপরে যেমন এটাকে আমরা উদাহরণস্বরূপ হিসেবে বলতে পারি যে পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান যদি একটি বীমা কোম্পানি ক্রয় বা একাধিক একত্রিত করে তাহলে এইরূপ ভিন্ন প্রতিষ্ঠানের একত্রীকরণ স্তূপীকরণ
স্তূপীকৃত একত্রীকরণ বলা হয়। তারপরে আমরা বাজার ভিত্তিক একত্রীকরণ দেখতে পাই। ভিন্ন বাজারে একই রকমের পণ্য বাজারজাতকরণকারী দুই প্রতিষ্ঠান একত্রীকরণ করাকে বাজার ভিত্তিক একত্রীকরণ বলে। এরপরে পণ্য ভিত্তিক একত্রীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একই পণ্যের বাজারজাতকারী পরস্পরের সাথে সম্পর্কিত পণ্যের দুইটি প্রতিষ্ঠান একত্রিত করা হলে তাকে আমরা ভিত্তিক একত্রীকরণ বলতে পারি। অ্যান্ড লাস্টলি ফাইনালি এক কেন্দ্রীয় একত্রীকরণ, একই শিল্পের অধীনে পরস্পর সম্পর্কিত দুই বা ততোধিক ভিন্ন পণ্য বা সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের একত্রীকরণকে এক কেন্দ্রীয় একত্রীকরণ বলা হয়। যেমন ব্যাংকিং কোম্পানিকে ঋণ প্রদানকারী সংস্থার সাথে একত্রীকরণটাকে আমরা কি বলবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠানের সাথে একত্রীকরণকে এক কেন্দ্রীয় একত্রীকরণ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা ফাইনাল আরেকটা টপিক আমরা দেখব, সেটা হচ্ছে যে ব্যবসায়ের অন্যান্য সংঘবদ্ধ ফর্মস। যেমন এস কর্পোরেশনের কথা খুব রিনাউন্ড, সেটা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা প্রতিষ্ঠান। এখানে শেয়ার হোল্ডাররা সংঘবদ্ধ হয়ে কাজ করে। কি করে? সংঘবদ্ধ হয়ে কাজ করে। এদের সকলেই বিশ্বস্ত এবং সংস্থা কোনোভাবেই 35 জনের বেশি হতে পারবে না। এস কর্পোরেশন কি অবশ্যই আমেরিকায় থাকতে হবে। এস কর্পোরেশনের শেয়ার হোল্ডার অবশ্যই আমেরিকান বাসিন্দা হতে হবে। শেয়ার হোল্ডার অবশ্যই ব্যক্তি বা ট্রাস্ট হতে হবে। শেয়ার হোল্ডার অংশীদার বা কর্পোরেশন প্রতিষ্ঠান হতে পারবে না। সমবায় সমিতি আরেকটা দেখতে পারি, এস কর্পোরেশন করে আরেকটা সমবায় সমিতি দেখতে পাই। সেটা হচ্ছে, আমরা ওই ছোটবেলায় পড়েছিলাম, তোমাদের মনে আছে? সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটিই হলো সমবায় সমিতির মূল মন্ত্র। সমবায়ের শাব্দিক অর্থই আমরা জানি যে যৌথ কাজ অথবা সহযোগিতা, একত্রিত বা সম্মিলিত একটা প্রচেষ্টা। যেমন কোন সাধারণ উদ্দেশ্য অর্জনের জন্য কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে যৌথভাবে সম অধিকার ভিত্তিতে যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে আমরা সমবায় সমিতি বলে থাকি। এখন সমবায় সমিতি হচ্ছে, আমরা জানি যে এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি সম্মিলিতভাবে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয় ও ব্যবসা পরিচালনা করে, তাকে বৃহৎ প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মোটামুটি আজকের এই চ্যাপ্টারের আমাদের ইম্পর্টেন্ট টপিকস গুলো এগুলোই ছিল। এই নিয়ে আজকের আলোচনা বেশি বড় হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তোমরা এগুলা একটু দেখবে, দেখার সাথে সাথে বই থেকে সাথে তোমরা একটু লিখে নিবে, তাহলে তোমরা উপকৃত হবে বেশি। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।